সাধারণত বুদ্ধি কম বোঝাতে আমরা প্রতিনিয়তই একটি গালি ব্যবহার করে থাকি, আর তা হচ্ছে তুই কি ঘাস খাস। মজার বিষয় হচ্ছে ঘাস খাওয়া নিয়ে যতই তুচ্ছ তাচ্ছিল্য করা হোক, আমরা আসলেই প্রতিনিয়তই ঘাস খাচ্ছি। শুধু আমরা না, সব ধরনের পাখি, মুরগি, এমনকি বিড়ালরা পর্যন্ত ঘাস খায়। আমরা যে চালের ভাত খাই, যে জব গম দিয়ে বানানো রুটি খাই, যে বাঁশের বানানো জিনিসপত্র ব্যবহার করি, তার সবই হচ্ছে বিভিন্ন প্রকারের ঘাস। এই ঘাসের বৈজ্ঞানিক নাম হচ্ছে পোয়েসিয়ে। আজ পৃথিবীর 25% জায়গা জুড়ে ঘাসের 12,000 প্রজাতি রয়েছে। ঘাসের এই আধিপত্য ও সাম্রাজ্যের কারণে ছোট পিঁপড়া থেকে শুরু করে ডাইনোসরের মতো বড় প্রাণীগুলো পৃথিবীর বিবর্তনের যুদ্ধে টিকে থাকতে পেরেছে। পৃথিবীর বুকে ঘাসের এই আধিপত্য ও সাম্রাজ্য একদিনে গড়ে ওঠেনি। কোটি কোটি বছর ধরে জলবায়ু, প্রকৃতি ও পরিবেশের সাথে বিপ্লব করেই তৈরি হয়েছে আজকের ঘাসের এই বিশাল সাম্রাজ্য। প্রাকৃতিক বিপর্যয় থেকে শুরু করে মানুষের চিন্তা শক্তির বিকাশে অবদান ও টিকে থাকার লড়াইয়ে ঘাসের বিপ্লবের গল্পটি নিয়েই আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে। একসময় বিজ্ঞানীরা মনে করত ডাইনোসরের সময় ঘাসের অস্তিত্ব ছিল না, কিন্তু 2005 সালে আমাদের ভারতবর্ষেই ডাইনোসরের ফসিলাইজড বিষ্টে পাওয়া গিয়েছিল ঘাসের ফসিল। ডাইনোসরদের সময়ে ঘাসের অস্তিত্ব থাকলেও ঘাসের বিপ্লবটি মূলত শুরু হয়েছিল ডাইনোসরদের বিলুপ্তির পরে, প্রায় 6.5 কোটি বছর আগে। সেই যুগের নাম হলো সিনোজোইক যুগ। এই যুগকে এজ অফ ম্যামালস বা স্তন্যপায়ী প্রাণীদের যুগও বলা হয়, কারণ এই যুগেই আমাদের মতন স্তন্যপায়ী প্রাণীরা পৃথিবীর বুকে আধিপত্য বিস্তার শুরু করে। এই আধিপত্য বিস্তারের পিছনে অন্যতম প্রধান ভূমিকা পালন করে ঘাস। তাই এই যুগকে ম্যামালের যুগ না বলে ঘাস বিপ্লবের যুগও বলা যায়। ঘাস কিভাবে পুরো পৃথিবীব্যাপী বিস্তার লাভ করে একটি বিপ্লব ঘটিয়ে চলেছে, সেই গল্পে যাওয়ার আগে আসুন জেনে নেই আমাদের এবং আমাদের পূর্বসূরীদের বিবর্তনে ঘাসের কি ভূমিকা ছিল। মধ্য মায়াসিন যুগে যখন এন্টার্কটিকার বরফ বাড়তে শুরু করে এবং সমুদ্রের স্রোতে পরিবর্তন দেখা দেয়, তখন পৃথিবী আরো ঠান্ডা হতে শুরু করে। পৃথিবী যত ঠান্ডা হতে শুরু করে, ঘাস পৃথিবীর বিভিন্ন জায়গায় তত বেশি ছড়াতে শুরু করে। কিন্তু এই সময় ঘাসের এই বিপ্লব ও সাম্রাজ্য বিস্তারে একটি প্রতিকূলতা দেখা দেয়। সেটি হচ্ছে ঘাসের সংখ্যা যতটা বাড়তে থাকে, সাথে সাথে ঘাস খাওয়া স্তন্যপায়ী প্রাণীদের সংখ্যাও ততটাই বাড়তে থাকে, যার ফলে ঘাসের বিবর্তন বিপ্লবে আসে নতুন মোড়। নিজেকে রক্ষা করার জন্য ঘাসের মধ্যে দেখা যায় নতুন নতুন পদ্ধতি। যেমন ঘাসের পাতার উপর জন্ম নেয় সিলিকেটের অসংখ্য ছোট ছোট লোম। এই ধারালো লোমগুলো ঘাসকে অনেক প্রাণীর কাছে অখাদ্য করে তোলে। লোম ছাড়াও ঘাসের ভিতরে সৃষ্টি হয় পাথরের ন্যায় ছোট ছোট শক্ত ফাইটোলিপ, যার ফলে ঘাস খাওয়া অনেক প্রাণীর জন্য কষ্টকর হয়ে ওঠে। কিন্তু এত পরিবর্তন এনেও ঘাসের আসলে খুব একটা লাভ হয়। যাদের জন্য এত পরিবর্তন, তারাও পরিবর্তনের সাথে সাথে নিজেদের খাপ খাইয়ে নিয়ে বিবর্তিত হয়েছে। ঘাসের এই বিপ্লব আমাদের বিবর্তনে রেখেছে বড় ভূমিকা। প্রথমত, লম্বা সময়ের বিবর্তনে মাংসের বদলে সিলিকনযুক্ত ঘাসগুলো চাবাতে চাবাতে তখনকার চতুষ্পদী স্তন্যপায়ী প্রাণীদের পেছনের দাঁতগুলো ছেদন থেকে পেছন দাঁতে বিবর্তিত হয়েছে। খাওয়ার সময় পেছনের চোয়ালে চাপ কম দিতে হয় বলে স্তন্যপায়ী প্রাণীদের চোয়াল ছোট হতে শুরু করে, ফলে মস্তিষ্ক বড় হতে শুরু করে। বলা হয় যার মস্তিষ্ক যত বড়, তার চিন্তা শক্তির ক্ষমতা তত বেশি। আমাদের পূর্বপুরুষদের এই মস্তিষ্ক বড় হয়ে ওঠার যাত্রাটাই অন্য প্রাণীদের তুলনায় মানুষদের অধিক চিন্তাশীল হয়ে ওঠার গল্পটির সূচনা করে। দ্বিতীয়ত, আমরা মানুষেরা 4 পায়ের প্রাণী থেকে 2 পায়ে দাঁড়ানো শুরু করেছি এই ঘাস বিপ্লবের কারণে। সেই সময় পূর্ব আফ্রিকার সাভানা বা বিস্তৃত লম্বা ঘাসের তৃণভূমিতে বসবাস করত আমাদের পূর্বপুরুষরা। সেই ভূমির লম্বা ঘাসের উপর দিয়ে শিকারী প্রাণীদের নজরে রাখতে 2 পায়ের উপরে দাঁড়ানো শুরু করে তারা। এর ফলে যুগের পরিক্রমায় 2 পা এবং উপরে তুলে ধরা 2 হাতের গঠনগত পরিবর্তন হতে শুরু করে। নিজের শরীরের ভার বহন করার গুরুদায়িত্ব থেকে হাতগুলো মুক্তি পেলে সেগুলো নতুন নতুন কাজে ব্যবহার হতে শুরু হয়। পাথর, হাড়গোড় ধরতে শুরু করে হাতগুলো, এবং সেগুলো দিয়ে নানাবিধ হাতিয়ার ও সরঞ্জাম সৃষ্টি করাও শুরু করে। শুরু হয় আমাদের পূর্বপুরুষদের শিকারী হয়ে ওঠার গল্প। এবারে চলুন জানা যাক ঘাস কিভাবে আসলে পুরো পৃথিবী দখল করলো। সিনোজোইক যুগে ঘাসের বিপ্লব শুরু হলেও প্রথম তৃণভূমিগুলোর আবির্ভাব হয় 3 কোটি বছর আগে মায়োসিন যুগে। এই যুগে জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর তাপমাত্রা কমতে শুরু করে। এই শীতের কারণে নর্থ আমেরিকার গ্রেট প্লেন্সে এক সময় যে বনভূমি ছিল তা ধ্বংস হয়ে যেতে শুরু করে, যার ফলে এই সময় পরিবেশ শুধু যে ঠান্ডা ছিল তাই নয়, পরিবেশে দেখা দেয় শুষ্কতা এবং একই সাথে বন জঙ্গল উজাড় হওয়ার প্রবণতা। শুধু শীত নয়, ঘাস নিজেও এই বন উজাড়ে বড় ভূমিকা পালন করে। সেই সময় ঘাস মাটি থেকে নিজের শরীরে সিলিকেট সংরক্ষণ করত। সিলিকেট হচ্ছে সিলিকনযুক্ত খনিজ পদার্থ, যা আমরা কাঁচ, বালু বা বিভিন্ন ধরনের পাথরে পেয়ে থাকি।
পাথরে পাথরে ঘষা লেগে যে আগুনের সৃষ্টি হয় তার প্রধান কারণ এই সিলিকেট। ঝড়ো আবহাওয়ায় এই ঘাসের সিলিকেটগুলো যখন একে অপরের সাথে ঘষা খায় তখন আগুনের স্ফুলিঙ্গ সৃষ্টি হতো। আর এই শুষ্ক আবহাওয়া ও পরিবেশে এই আগুনের স্ফুলিঙ্গ সৃষ্টি করত বিশাল দাবানলের, যা মাইলকে মাইল বনাঞ্চল পুড়িয়ে ছাই করে দিত। এই ছাইকে প্রাকৃতিক সার হিসেবে কাজে লাগিয়ে মাটির নিচে থাকা পুরনো শিকড় থেকে আবার গজে উঠত ঘাস। আর এইভাবেই দাবানল সৃষ্টি করে মাইলকে মাইল বন উজাড় করে বিস্তৃত তৃণভূমিতে রূপান্তরিত করত ঘাস। শুষ্ক ও খরা ভূমিতে ঘাস অন্যান্য উদ্ভিদের তুলনায় বেশি জন্মাতে ও বিস্তার লাভ করতে পারে, কারণ বিবর্তনের মাধ্যমে ঘাস সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার একটি বিশেষ পদ্ধতি লাভ করেছে। আর সেটি হচ্ছে অন্যান্য উদ্ভিদের তুলনায় সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ঘাস কম পানি ব্যবহার করে প্রয়োজনীয় খাদ্য উৎপাদন করতে পারে, যার ফলে পরিবেশে পানির অভাব থাকলেও ঘাসের বিস্তার হতে কোনো সমস্যা হয় না। এই আবহাওয়া ও পরিবেশকে কাজে লাগিয়ে ঘাস নিজের সাম্রাজ্য বিস্তার করতে থাকে। বিবর্তনের ব্যাপারে একটি ফ্রেজ বহুল ব্যবহৃত হয়, সেটি হচ্ছে সার্ভাইভাল অব দি ফিটেস্ট। আসলে বিষয়টা হচ্ছে সার্ভাইভাল অব দি মোস্ট অ্যাডাপ্টেবল, অর্থাৎ পরিবেশের সাথে যে খাপ খাইয়ে নিতে পারে সেই টিকে থাকে। ঘাস ও স্তন্যপায়ীদের এই পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাইয়ে নেয়। ঘাসের পাতা ও অন্যান্য অঙ্গ বড় হওয়ার জন্য যে অংশটি প্রয়োজনীয় সেটি ঘাসের গোড়ায় মাটির নিচে থাকে, যার ফলে স্তন্যপায়ীরা বারবার ঘাস খেয়ে ফেললেও ঘাসগুলো মারা যায় না এবং নতুন তাজা পাতার সৃষ্টি হয়। আর এইভাবেই বিবর্তনের বিপ্লবের মাধ্যমে পৃথিবীর আনাচে কানাচে ছড়াতে সক্ষম হয়েছে ঘাস। কিন্তু তাদের বিপ্লব এখানেই শেষ নয়। পৃথিবী জয় করতে পারা প্রথম জীবগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ঘাস। পৃথিবীতে মানুষের বিবর্তনের পথও কিন্তু এই ঘাসের বিপ্লবই তৈরি করে দিয়েছে। আর আমরা চলে যাওয়ার পরও হয়তো তারাই টিকে থাকবে, চলতে থাকবে এই ঘাস বিপ্লব। ঘাস বিপ্লব নিয়ে আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো এবং কি কি বিষয় যুক্ত হলে ভালো হতো তা কমেন্টে জানান। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি ছড়িয়ে দিন এবং রার ওয়ার্ল্ডের সাথে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি সাজিয়া খানম। দেখা হবে আবার নতুন কোনো আলোচনায় পরবর্তী ভিডিওতে।